নমস্কার, টিভি9 বাংলার হেলথ ক্লাসে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের হেলথ ক্লাসে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব, যেটা হয়তো এখনকার অনেক ভারতবর্ষের অনেক ম্যারিড কাপল যারা রয়েছেন, বিবাহিত যারা রয়েছেন, তারা অনেকেই জানতে চান বিষয়টা নিয়ে। অনেকেই হয়তো জানেন, কিন্তু কি করবেন, কিভাবে করবেন, এটা কিভাবেই বা হয়, এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নগুলো আপনারা হয়তো করতে পারেন না, এবং আপনাদের হয়ে আজকে এই প্রশ্নগুলো আমরা করব। এবং কি বিষয়, কি বৃত্তান্ত, সে সমস্ত কিছু জানানোর জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন নোভা আইভিএফ ফার্টিলিটির পক্ষ থেকে ডক্টর অনিন্দিতা সিংহ, আইভিএফ স্পেশালিস্ট। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। কিছুক্ষণ আগে বলছিলাম যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বিবাহিত যারা ম্যারিড কাপল, তাদের জন্য অনেকটা বেশি এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই শব্দটা আইভিএফ, যেটা এখন অনেকটাই বেশি পরিচিত আমাদের কাছে। হয়তো সেটা সোশ্যাল মিডিয়ার সৌজন্যও হতে পারে বা অ্যাওয়ারনেস বিভিন্ন জায়গায় সেটার মাধ্যমেও হতে পারে। এটা সম্পর্কে প্রথমে ছোট্ট করে জেনে নেবো, তারপরে তো একাধিক প্রশ্ন রয়েছে। তো অ্যাকচুয়ালি আজকাল বন্ধাত্ব কিন্তু অনেক বেড়ে গেছে, আর সেইটা বাড়ার কিন্তু অনেক কারণ আছে। আমাদের আজকাল যেরকম লাইফস্টাইল আছে, হ্যাঁ, আর যেরকম ডায়েট আছে, তার সাথে স্ট্রেস, পলিউশন, এইসব কারণে কিন্তু বন্ধাত্ব অনেক বেড়ে গেছে। আর যেরকম বন্ধাত্ব বাড়ছে, তার সাথে সাথেই কিন্তু বন্ধাত্ব ট্রিটমেন্টও আমরা অ্যাভেলেবল করছি। তো আইভিএফ একটা খুব ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট, যেটা বন্ধাত্ব পেশেন্টের জন্য আমরা অ্যাডভাইস করে থাকি। এই যে বন্ধাত্বটা বাড়ছে, সাম্প্রতিককালে ভীষণ ভাবে বাড়ছে, এটা প্রধান কারণগুলো ঠিক কি কি, কয়েকটা যদি একটু স্পেসিফিক্যালি উল্লেখ করে দেওয়া যায়। তো প্রধান কারণ বলবো, যেরকম আজকাল অনেক ডিলেড ম্যারেজেস হচ্ছে, বিভিন্ন কারণে কাপলসরা কিন্তু বিয়ে দেরি করে করছেন, সেটা ক্যারিয়ারের জন্য বা অন্য পার্সোনাল রিজনস এর জন্য। তার সাথে যেটা বললাম যে ডায়েট বা পলিউশন বা স্ট্রেস আমাদের লাইফস্টাইলে বাড়ছে, এইসব কারণেও কিন্তু বন্ধাত্ব বাড়ছে। আর শুধু মহিলাদের নয়, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু বন্ধাত্ব অনেক বাড়ছে। ইনফ্যাক্ট আমরা আজকাল দেখছি যে 40 to 45% বন্ধাত্ব কিন্তু পুরুষের প্রবলেমের জন্য হচ্ছে। আপনি বলছেন যে বন্ধাত্ব এখন শুধুমাত্র নারী নয়, পুরুষদের ক্ষেত্রে, দুটো সম্পূর্ণভাবে আলাদা, নারী এবং পুরুষদের ক্ষেত্রে। সেক্ষেত্রে দুজনেরই এটা সমানভাবেই হচ্ছে দেখা যাচ্ছে। তো তাই চিকিৎসা পদ্ধতি ঠিক দুজনের ক্ষেত্রে কতটা আলাদা, সেটা যদি একটু বিস্তারিতভাবে বলা যায়। তো পুরুষদের ক্ষেত্রে আমরা যেটা অ্যাডভাইস করি, যে আমরা ওনাদের কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি, যেরকম ওয়েট লস, হেলদি ডায়েট, তার সাথে এক্সারসাইজ করা, তার সাথে অবশ্যই স্মোকিং আর অ্যালকোহল ছাড়তে হবে। তার সাথে আমরা অনেক সময় ওনাদের কিছু মেডিসিনস অ্যাডভাইস করি। আর অবশ্যই অনেক পুরুষদের সার্জিক্যাল কারেকশন দরকার লাগে। আর তাতেও যখন হয় না, তখন স্পার্ম রিট্রিভাল টেকনিক্সও আছে, যেগুলো দিয়ে আমরা ফার্দার ট্রিটমেন্ট করতে পারি। মহিলাদের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট একদম আলাদা। ওনাদের ট্রিটমেন্ট কিন্তু ওনার কজের ওপর ডিপেন্ড করে, কোন কারণের ওনার বন্ধাত্ব হচ্ছে। তো সেই কারণটা আগে আমরা খুঁজে বার করি, আর সেই কারণ অনুযায়ী আমরা ওনাকে ট্রিটমেন্ট অ্যাডভাইস করি। প্রথমে আইডেন্টিফাই, তারপর ট্রিটমেন্ট। একদম। তো কারেক্ট ডায়াগনোসিস আর ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট, এই দুটো জিনিস কিন্তু খুবই জরুরি। তো মহিলাদের ক্ষেত্রে আমরা ওনাদের ওভিউলেশন ইন্ডাকশন করি ওষুধের মাধ্যমে। তার সাথে সাথে আইইউআই অথবা আইভিএফ ট্রিটমেন্ট আমরা ওনাদের বলে থাকি। আমরা প্রথমে যখন শুরু করলাম তখন এই আইভিএফ শব্দটা এলো। এই আইভিএফ শব্দটা এখন হয়তো প্রত্যেকের কাছেই পরিচিত, অনেকে আইভিএফ শব্দটা সম্পর্কে পরিচিত হলো। আইভিএফ পদ্ধতি ঠিক কেমন সেটা হয়তো অনেকের জানা নেই, এবং এই চিকিৎসকেরা এই আইভিএফ পদ্ধতিতে কখন যাওয়ার পরামর্শটা দেন, এই দুটো বিষয় জানার আগ্রহ মনে হয় অনেকেরই রয়েছে, অনেক ম্যারিড কাপলদেরই রয়েছে। তো আইভিএফ হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, মানে যেখানে আমরা মহিলার শরীর থেকে ওনার কিছু ডিম্বাণু বার করছি, আর ওনার পার্টনারের স্পার্ম দিয়ে ল্যাবে ওটাকে ফার্টিলাইজ করছি। ফার্টিলাইজ করে ভ্রূণ তৈরি করা হয়, সেই ভ্রূণগুলোকে ল্যাবে কালচার করা হয়, আর তারপরে ফেরত এই ভ্রূণটাকে ওনার গর্ভে রেখে দেওয়া হয়। তো এই পদ্ধতিটাকে আমরা ইনভিট্রো ফার্টিলাইজেশন বলে থাকি। তো অনেক কারণেই আমরা আইভিএফ পেশেন্টকে অ্যাডভাইস করি, যেরকম ওনার ফ্যালোপিয়ান টিউবসে যদি ব্লকেজ থাকে, ওনার যদি সিভিয়ার এন্ডোমেট্রিওসিস থাকে, বা ওনার পার্টনারের স্পার্মে কোনো প্রবলেম থাকে, বা অনেক সময় এজ রিলেটেড ফার্টিলিটি ইস্যুস থাকলেও আমরা ওনাদের আইভিএফ অ্যাডভাইস করি। এই সমস্ত কারণগুলো থাকলেই তখন আইভিএফ পদ্ধতির কথা বলা হয়ে থাকে। হ্যাঁ, এই সমস্ত কারণে আমরা আইভিএফ বলি। এছাড়াও অনেক কারণ আছে।
আরেকটা হয় যেটা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, যেখানে আমরা অনেকদিন ধরে কোনো কারণ খুঁজে পাচ্ছি না আর ওনার কোনো সন্তানও হচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ওনাকে আইভিএফ অ্যাডভাইস করে থাকি। আচ্ছা, তো আইভিএফ এর ক্ষেত্রেও তো অনেকগুলো ভাগ বোধহয় রয়েছে, সম্ভবত দুটো ভাগ হয়তো রয়েছে, একটা সেলফ সাইকেল আইভিএফ, একটা হচ্ছে ডোনার আইভিএফ। এই দুই ধরনের আইভিএফ এর মূল পার্থক্য, মানে দুটো যদি একটু আলাদা আলাদা করে বোঝানো যায়। তো সেলফ আইভিএফ হচ্ছে যেখানে কাপলের নিজের ডিম আর নিজের স্পার্ম দিয়ে আমরা ভ্রূণ তৈরি করছি, মানে সেটা ওনাদের নিজের এমব্রিও হচ্ছে, নিজের বেবি হচ্ছে। ডোনার আইভিএফ হচ্ছে যেখানে আমরা ডোনার থেকে স্পার্ম বা এগ নিচ্ছি। যেমন অনেক সময় মহিলার ধরুন ডিমের সংখ্যা কম আছে, ওনার ওভেরিয়ান রিজার্ভ কম আছে, বা অন্য কোনো মেডিকেল প্রবলেম আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডোনার আইভিএফ করি। তো মেডিকেল ভিউ পয়েন্ট থেকে ডোনার আইভিএফ কিন্তু অনেক ইজি। আচ্ছা, কিন্তু সেলফ আইভিএফ এর একটা আলাদাই আনন্দ আছে, যেখানে পেশেন্টের নিজের গেমিটস দিয়ে ওনার বেবি তৈরি হচ্ছে, একটা ইমোশনাল জয় আছে। তো নোভা আইভিএফ এ আমরা কিন্তু সবসময় পেশেন্টকে অ্যাডভাইস করি যে আমরা অন্তত ফার্স্ট সাইকেল অফ আইভিএফ আপনারা সেলফ আইভিএফ করবেন, কেন কি এখানে আলাদা একটা মজা আছে, মানে একটা আনন্দ, একটা আবেগ যেটাকে। অ্যাবসলিউটলি। আচ্ছা, আর এই যে সেলফ সাইকেল আইভিএফ, এটা সফল হতে, মানে এই যে প্রত্যেকটা জিনিসের সফলতার পেছনে তো কিছু শর্ত থাকে, তো এটা সফল হতে কি কি শর্ত দরকার হয়? তো সেলফ আইভিএফ এর সাকসেসের জন্য প্রয়োজন হচ্ছে সায়েন্স, প্রিসিশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট। তো যখনই কোনো পেশেন্ট আমাদের কাছে আসছেন সেলফ আইভিএফ সাইকেলের জন্য, প্রথমে আমরা ওনার একটা প্রপার ডায়াগনোসিস করতে চাই যে ওনার কোন কারণে প্রেগনেন্সি আসছে না। তো তার জন্য ওনার অনেক হরমোন অ্যাসেসমেন্ট টেস্ট করি, ওনার ওভেরিয়ান রিজার্ভ টেস্টিং করি, ওনার পার্টনারের সিমেন অ্যানালিসিস করা হয়, আর অনেক সময় জেনেটিক টেস্টিংও করে থাকি। এইগুলো করে আগে বোঝার চেষ্টা করি যে সমস্যাটা কোথায়। তারপরে ওনাকে একটা কারেক্ট ওভেরিয়ান স্টিমুলেশন প্রোটোকল দেওয়া হয়, আর এই ওভেরিয়ান স্টিমুলেশন দিয়ে ওনার ডিম্বাণুগুলোকে বডিতে ম্যাচিওর করা হয়। সাথে সাথে ওনার ফলিকল গ্রোথ মনিটরিংও করা হয়। তারপরে ওনার শরীর থেকে ওভাম রিট্রিভাল করে ডিম্বাণু বার করা হয়, আর সেই ডিম্বাণু দিয়ে আমরা ভ্রূণ তৈরি করি। সেলফ আইভিএফ এর সাকসেসের জন্য কিন্তু এমব্রিওলজি ল্যাবের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। আমাদের নোভা আইভিএফ এর এমব্রিওলজি ল্যাবে টাইম ল্যাপস টেকনোলজি আছে, আর তার সাথে সাথে এআই বেসড এমব্রিও সিলেকশনের টেকনোলজিও আছে। তো এইগুলো দিয়ে যখন এমব্রিও তৈরি হয় তখন আমরা বেস্ট এমব্রিও সিলেক্ট করতে পারি, যাতে সাকসেস রেট কিন্তু খুব হাই থাকে। আচ্ছা, তো মূলত এই ধরনের শর্তগুলোই থেকে থাকে। আচ্ছা, আইভিএফ প্রক্রিয়া হওয়ার পর কোনো ডায়েটের ক্ষেত্রে কোনো পরিবর্তন বা কিছু, এই সমস্ত কিছু কি থাকে, রেস্ট্রিকশন কিছু থাকে? তো আইভিএফ স্টার্ট হওয়ার আগেই যখন পেশেন্ট আসেন আমাদের কাছে, আমরা তখনই ওনাকে অ্যাডভাইস করি ওনাকে হেলদি ডায়েট নিতে হবে। আচ্ছা, কিছু প্রিনেটাল ভিটামিনসও আমরা ওনাকে অ্যাডভাইস করি। তার সাথে সাথে কারেক্ট বডি ওয়েট মেনটেন করতে হবে, তার জন্য একটা বেসিক এক্সারসাইজ, এগুলো করতে হবে। আর একটা যেটা খুব কমন প্রবলেম হয় যে আজকাল অনেক পেশেন্টরা খুব স্ট্রেসে ভোগেন। তো স্ট্রেস একটা কজ অফ আইভিএফ, আর যখন আইভিএফ হচ্ছে তখনও ওনার ভীষণ টেনশন হচ্ছে যে আমার সাফল্য পাবো কিনা। তো ওই কারণে আমাদের সেন্টারে আমরা সবসময় সাইকোলজিক্যাল কাউন্সিলার্স রাখি, ওনারা থাকেন পেশেন্টের পাশে। আর আমাদের একটা টিম আছে অফ ডক্টর, এমব্রিওলজিস্ট আর কাউন্সিলর। ওনারা সবাই আমরা সাথে থাকি পেশেন্টের, যতক্ষণ না ওনার আইভিএফ এ সাকসেস হচ্ছে। আচ্ছা, একটা শব্দ আছে গ্যামেট মিক্স আপ, এটা মানে এটা কিভাবে আধুনিক মানে কিভাবে একটি আধুনিক আইভিএফ সেন্টার নোভা সেটাই গ্যামেট মিক্স আপকে কিভাবে প্রতিরোধ করতে পারে? তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেন কি এটা অনেক পেশেন্টদের খুব চিন্তা থাকে যে আমরা যাচ্ছি আইভিএফ করতে, আমাদের ডিম্বাণু বা স্পার্ম মিক্স হয়ে যাবে না তো অন্য পেশেন্টের সাথে। তো নোভাতে এটার জন্য আমাদের আরএফআইডি টেকনোলজি আছে, মানে ইলেকট্রনিক উইটনেসিং সিস্টেম। তো প্রত্যেকটা পেশেন্টের ডিম্বাণু, স্পার্ম বা এমব্রিও এগুলোকে ডিজিটালি ভেরিফাই করা হয় যখনই ওটাকে ল্যাবে ইউজ করা হচ্ছে। তার সাথে তো অবশ্যই স্ট্রিক্ট এসওপি আছে এবং একটা অডিটিং সিস্টেম আছে। তো এটাতে কিন্তু জিরো মিক্স আপ হয়, মিক্স আপের কোনো চান্স নেই। তো সেই দিক দিয়ে পেশেন্ট কিন্তু একদম নিশ্চিন্তে থাকতে পারে, মানে সেটা প্রতিরোধ করার জন্য একদম তৈরি। একদম।
কিছুক্ষণ আগে আপনি একটা শব্দ বলছিলেন আইইউআই, এবং আইইউআই বনাম আইভিএফ এর মানে আইইউআই যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে আইভিএফ কি ব্যর্থ হবে? মানে এই দুটোর মধ্যে কিভাবে কি চলতে থাকে সবসময়? একদমই না, আইইউআই আর আইভিএফ দুটো কিন্তু একদমই আলাদা ট্রিটমেন্ট। আচ্ছা। আইইউআই একটা সিম্পল ট্রিটমেন্ট, আচ্ছা। এটাকে ইন্ট্রাইউট্রাইন ইনসেমিনেশন বলি। এটা যখন খুব বেসিক ফার্টিলিটি প্রবলেম থাকে তখন আমরা পেশেন্টকে আইইউআই অ্যাডভাইস করি। আর আইভিএফ হচ্ছে একটা অ্যাডভান্সড ট্রিটমেন্ট। আইভিএফ এর সাকসেস রেট অনেক হাই। তো অনেক পেশেন্টই আসেন যাদের আইইউআই তে ফেলিয়ার হয়েছে আর ওনারা আইভিএফ এ সাকসেস পেয়েছেন। মানে সাকসেস পেতে পারে সেক্ষেত্রে? অ্যাবসলিউটলি পেতে পারেন। আচ্ছা, ধরুন অনেকেই রয়েছেন, অনেক কাপল এরকম রয়েছেন যারা বারবার এই আইভিএফ এ ব্যর্থ হচ্ছে, সুতরাং তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে বা কি করবেন তারা, এটা নিশ্চয়ই তাদের সবসময় ভাবাচ্ছে। তো আমাদের কাছে অনেক কমপ্লেক্স কেসেস আছেন, এমন অনেক পেশেন্টরা আসেন যারা আইভিএফ এ ফেলিয়ার পেয়েছেন আর এই চিন্তায় ভুগছেন, যেটা আপনি জিজ্ঞেস করছেন। তো আগে এরকম পেশেন্ট এলে প্রথমেই আমরা ওনার পুরোটা রিইভ্যালুয়েশন করি, যে ওনার আগে যে আইভিএফ হয়েছিল ওখানে এমব্রিও কোয়ালিটি কিরম ছিল, ওনার এন্ডোমেট্রিয়ামের কন্ডিশন কিরকম আছে। অনেক সময় প্রয়োজন হলে ওনার কোনো জেনেটিক টেস্টও আমরা করে দেখি যে প্রবলেম কোথায় ছিল। এর সাথে অনেক নিউ এজ টেকনোলজি তো আছেই, যেরকম ইরা বলে এন্ডোমেট্রিয়াম রিসেপটিভিটি আছে, বা পিজিটিএ প্রি জেনেটিক টেস্টিং, এই জিনিসগুলো আছে যেগুলো দিয়ে আমরা বেটার কোয়ালিটি এমব্রিও তৈরি করতে পারি, আর তাতে সেলফ আইভিএফ এ ওনাদের সাকসেস রেট কিন্তু অনেক বেটার হয়। আচ্ছা, সেক্ষেত্রে এটা অনেকটা বেটার, মানে তারা যে একটা হতাশা বা চিন্তায় থাকে সেটা অনেকটা বেশি দূর করে দেওয়া সম্ভব হয়। একদম। আচ্ছা, একটা প্রশ্ন, মানে এই আইভিএফ নিয়ে যখন কথা বলা হচ্ছে, যখন আলোচনাটা শুরু হলো, একটা প্রশ্ন বারবার করে হয়তো অনেকেরই মাথায় আসবে, কত বয়স পর্যন্ত, মানে কোনো এজ লিমিট কি আইভিএফ এর ক্ষেত্রে রয়েছে? এজ লিমিট আছে, মহিলাদের ক্ষেত্রে 50 বছর, আচ্ছা, আর পুরুষের ক্ষেত্রে 55 ইয়ার্স। আচ্ছা, এটাই হচ্ছে ওনাদের এজ লিমিট। মানে এই এজ লিমিটের মধ্যেই তাদেরকে করতে হবে, এই এজ লিমিটের মধ্যেই করতে হবে। কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছিল যে মহিলাদের ক্ষেত্রে মানে ডায়েটের কি কি পরিবর্তন, সেক্ষেত্রে আইভিএফ প্রক্রিয়া, মানে যেটা কিছুক্ষণ আগে আপনি বলছেন সেলফ সাইকেল আইভিএফ, সেটা করতে গেলে পুরুষদের ক্ষেত্রেও কি ডায়েটে অনেকটা বেশি পরিবর্তন দরকার পড়ে? একদম, ডায়েট মডিফাই করলে কিন্তু অনেক লাভ পাওয়া যায়, পুরুষদের ক্ষেত্রেও তাই। হেলদি ডায়েট খেতে হবে, ব্যালেন্স ডায়েট খেতে হবে, জল খেতে হবে সঠিক পরিমাণে, আবার বডি ওয়েট ম্যানেজ করাটাও খুব জরুরি। ওবিস যারা থাকেন আমরা ওনাদেরকেও বডি ওয়েট লস করতে বলি। অনেক পুরুষরা কিন্তু অন্য সমস্যায় ভুগছেন, যেরকম ধরুন ওনার কোলেস্ট্রল আছে বা থাইরয়েডের কোনো প্রবলেম আছে, হরমোনাল কোনো প্রবলেম আছে, ওনারা জানেন না। তো আমরা ওনারও কিছু প্রাথমিক টেস্ট করে সেটাও দেখি, যদি কোনো কারণ ধরা পড়ে তাহলে সেটা ট্রিট করি, আর সেটা ট্রিট করলে অনেক সময় দেখা যায় ওনার সিমেন্ট প্যারামিটার্স গুলো ইমপ্রুভ হয় আর ওনারা বাচ্চা নিতে পারেন। আচ্ছা, এই সমস্ত জিনিসগুলো দেখা হয়। আরো একটা বিষয়, যারা আইভিএফ এ চেষ্টা করছেন, ধরুন যারা ওয়ার্কিং লেডি, তাদের ক্ষেত্রে মাথায় সবার আগে যেটা চলে আসে যে কতদিন ছুটি দরকার হবে, এটা তো ভীষণ প্রয়োজন জানাটা, এই জিনিসটা। নাহলে অনেক দর্শকরা যারা রয়েছে, যারা এই মুহূর্তে দেখছেন, যারা ভাবছেন, তাদের মাথায় হয়তো এটাও অনেকটা বেশি ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, একদম, এটা অনেকেই চিন্তা করেন, স্পেশালি ওয়ার্কিং লেডিজ। তো আইভিএফ এ এখানে ছুটির এখন মানে প্রথমে কোনো প্রয়োজন নেই, কিছু ইনজেকশনস নিতে হয় যেটা ওনারা বাড়িতেও নিতে পারেন, তার জন্য ছুটির কোনো প্রয়োজন নেই। আর আমরা আইভিএফ করার পরে, এমব্রিও ট্রান্সফার করে দেওয়ার পরে ওনাদেরকে আমরা 2-3 দিন রেস্ট করতে বলি, তারপরে কিন্তু ওনারা নিয়মিত অফিস করতে পারেন, রেগুলার ওনাদের যা কাজকর্ম সবই করতে পারেন। এটা অনেকের মাথায় থাকে যে আইভিএফ হয়েছে তারপরে বেড রেস্টে চলে যেতে হবে, কিন্তু এটা একদমই ভুল ধারণা। আইভিএফ মানে বেড রেস্টে থাকতে হবে, একদমই নয়। আপনারা নর্মাল প্রেগন্যান্সিতে যেরকম কাজকর্ম করেন সেই রকম কিন্তু সবই করতে পারেন। মানে এক্সট্রা করে কিছু আর তাদের জন্য বাইন্ডিংস থাকছে না যে এটা করা যাবে না, মানে অফিসে হয়তো ছুটি নিয়ে থেকে যেতে হলো, এই ধরনের কিছু ব্যাপার থাকছে না? না, একদমই না, এক্সট্রা কোনো ছুটির প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা বিষয়, আইভিএফ এ যে সমস্ত বেবিরা জন্ম নিচ্ছে তাদের টেক কেয়ার কিভাবে করতে হবে, মানে তাদের টেক কেয়ার করার জন্য কি আলাদাভাবে কিছু অ্যারেঞ্জমেন্ট তার জন্য থাকছে, নাকি নর্মালি যেরকম বেবিদেরকে জন্ম হওয়ার পর তাদেরকে যেভাবে টেক কেয়ার করা হয় সেভাবেই করা হবে? দেখুন, প্রেগনেন্সি মানে প্রেগনেন্সি, সেটা ন্যাচারাল ভাবে হোক বা আইভিএফ এ হোক, ইটস জাস্ট আ প্রেগনেন্সি। তো যেরকম বেবি জন্মাচ্ছে নর্মাল কনসেপশনের পরে আর আইভিএফ কনসেপশনের পরে, বেবি একদম সেম।
একদম তো same। বেবি একদম সেম, বেবির কোনো মানে পার্থক্য নেই। বেবিকে নর্মালি আমরা যেরকম বাড়িতে টেক কেয়ার করি সেরকমই। আইভিএফ আছে বলে আলাদা কিছু করতে হবে তা কিন্তু নয়। আফটার ডেলিভারি মায়েদের ক্ষেত্রে কিছু পরিবর্তন, কিছু না না, changes? একদমই না। নর্মাল প্রেগন্যান্সিতে যেরকম আমরা টেক কেয়ার করি সেরকমই, আলাদা করে কিছু নেই। অর্থাৎ মানে আইভিএফ প্রক্রিয়ার সময় হয়তো একটা মেয়েদেরকে একটা লাইফস্টাইলের মধ্যে আসতে হয়, তারপরে যেরকম ভাবে নর্মাল প্রেগনেন্সি ঠিক সেরকমই। একদম, প্রেগন্যান্সি চলে আসার পরে নর্মাল প্রেগন্যান্সি যেরকম থাকেন ওই রকমই। অনেক দর্শকরা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে যারা হয়তো আইভিএফ শব্দটার সঙ্গে পরিচিত, কিন্তু অনেকেই হয়তো ভাবেন যে যাবো আইভিএফ হবে কিনা, বা হলেও সেটা ঠিকঠাক ভাবে হবে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু তাদের মাথায় আসে। তো তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? তো আগে তো একবার আসতে হবে আমাদের কাছে, আমরা একটা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে ওনাদেরকে দেখব। আর যেহেতু আইভিএফ ইজ নট 100% সাকসেসফুল, তো একটা সাকসেস রেট নিয়েও অনেকের মাথায় চিন্তা থাকে যে আদৌ সাকসেস হবে কিনা। তো সেটা আমরা প্রথম দিনই ইনিশিয়াল কিছু অ্যাসেসমেন্ট করি, ওনার হরমোন অ্যাসেসমেন্ট করি, ওনার ওভেরিয়ান রিজার্ভ টেস্টিং করি, করে খানিকটা ওনার বোঝার চেষ্টা করি কোথায় ওনাদের সমস্যাটা আছে। তো সাকসেস বেসিক্যালি ডিপেন্ড করে ওনার ডিম্বাণুর কোয়ালিটি কিরম আছে, ওনার পার্টনারের স্পার্ম কোয়ালিটি কিরম আছে, এবং ওনার ইউট্রাসের কন্ডিশন কিরম আছে। তার সাথে সাথে অবশ্যই কোন কারণে ওনারা বন্ধ্যাত্বে ভুগছেন সেটাও জানা খুব জরুরি, আর কতদিন ওনারা বন্ধ্যাত্বে ভুগছেন, এই ডিউরেশন অফ ইনফার্টিলিটি সেটাও কিন্তু খুব জরুরি। তো এইগুলো সব কজগুলো নিয়ে আমরা খানিকটা বুঝতে পারি যে ওনার জন্য আমরা কতটা সাকসেস এক্সপেক্ট করি, এবং ওনার ফিনান্সিয়ালি কতটা ওনাদের প্রিপেয়ার হতে হবে, কতটা সময় লাগবে ট্রিটমেন্টের, তো করে ওনাদেরকে ফার্স্ট ডেই বলে দেওয়া হয়। আচ্ছা, দেখুন সময় আমাদের দ্রুত গতিতে এগোচ্ছে, কিন্তু এটা জানার তো অনেক বেশি ইচ্ছা থেকে থাকে। আপনার কথার একটা রেশে আসি, ফিনান্সিয়ালি অর্থাৎ খরচ, এটা নিয়েও হয়তো অনেক দম্পতি ভাবেন যে অনেক হয়তো খরচ হবে, সে কারণে হয়তো অনেকে যাওয়ার কথা ভাবলেও খরচের কথা ভেবে হয়তো তারা অনেকটা পিছিয়ে আসে। সেক্ষেত্রে আপনারা তাদেরকে কিভাবে হেল্প করছেন? দেখুন, আইভিএফ এর খরচে দুটো পার্ট আছে। একটা হচ্ছে আইভিএফ এ আমরা মহিলাকে কিছু ওভেরিয়ান স্টিমুলেশনের ইনজেকশন দিয়ে থাকি, সেইটা একটা খরচ। আর সেকেন্ড হচ্ছে আইভিএফ ল্যাব, আইভিএফ যেটা এমব্রিওলজি ল্যাব আছে সেটার একটা খরচ আছে। তো যত অ্যাডভান্সড আমাদের ল্যাব আছে ততই আমরা বেটার সাকসেস রেট দিতে পারি। তো এইগুলো আমরা পেশেন্ট আসার পরে ওনাদেরকে অ্যাসেস করি, ওনাদের কি রকম ইনজেকশন লাগবে, ওনাদের কি রকম আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা করব, তারপরে খরচটাও বলে দেওয়া হয়। তারপরে ধীরে ধীরে সবটা মানে আপনাদের কাছে আসলে মুশকিল আসান নাকি? একদম। অর্থাৎ যারা ভাবছেন এখনো যে কি করবেন কি না করবেন, কিভাবে হবে এটা, এবং এর প্রতিক্রিয়া কি কি থাকছে, সেই বিষয়গুলো একাধিক তাদের কোয়েশ্চেন মাথার মধ্যে আসছে, সেই কোয়েশ্চেন গুলো না রেখে একবার চলে যান, একবার কথা বলে নিন। আমরা যতটা সম্ভব আপনার সঙ্গে আলোচনা করলাম, যতটা সম্ভব বোঝার চেষ্টা করলাম, কিন্তু এর বাইরেও তো অনেকে রয়েছেন যারা ভাবছেন যে তারা যাবেন কি যাবেন না, বা তাদের কি কি সমস্যা রয়েছে, সেগুলো অবশ্যই ফিজিক্যালি আপনারা না গেলে কিন্তু বোঝা যাবে না, এবং তার জন্য আপনাদেরকে অবশ্যই যেতে হবে, অবশ্যই কথা বলতে হবে, যা যা সমস্যা সেই সমস্যাগুলো দেখতে হবে, দেখার পরেই কিন্তু বোঝা যাবে যে আপনাদের কোন পদ্ধতিতে গেলে পরে আপনাদের কোলে একটা ছোট্ট ফুটফুটের সন্তান আসবে, তাই তো? একদম। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনার মাধ্যমে টিভি9 বাংলায় যারা দর্শকরা রয়েছেন তারা অনেকটাই আজকে ক্লিয়ার হয়ে গেলেন এই আইভিএফ সম্পর্কে, আইভিএফ বিষয় সম্পর্কে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের মতো হেলথ প্লাস এখানেই শেষ করছি। নমস্কার।